Dear students, welcome to the online class of Dhaka City College. The world is going through a big crisis at this situation. It is very difficult to concentrate on your listening to everyone, but now this is the time to push yourself forward. Today, without going to further discussions, the main discussion we go. So I am sharing my slide. I'm sharing my slide. Okay, let us start. Today we will discuss about second chapter, central banking. Before discussing these classes, we know already we have completed the two chapters, but this is the important topic which we are discussing today. Whatever, welcome to our online class. At first, I want to discuss about bank. You know what is bank, but I review what is bank again. A bank is a financial institution which deals with deposit and loans and other related service like money transfer, provide ATM card, locker rent, and so many works. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংক আসলে একটি আর্থিক প্রতিষ্ঠান which deal with, যেটা হচ্ছে ডিপোজিট নিয়ে আমাদের ডিল করে, and loans, এবং সেটা হচ্ছে কি করে লোন প্রোভাইড করে থাকে, এবং আদার্স রিলেটেড সার্ভিসগুলি তারা প্রোভাইড করে থাকে। যেমন এখানে বলা আছে যে মানি ট্রান্সফার, তারা মানি ট্রান্সফার করে থাকে, প্রোভাইডেড এটিএম কার্ডগুলি প্রোভাইড করে থাকে, লকার রেন্টগুলি প্রোভাইড করে থাকে, এন্ড সো অন, এবং আরো অনেক কাজ করে থাকে। ব্যাংক আসলে এই কাজগুলি কেন করে থাকে? ইট রিসিভস মানি ফ্রম দোজ হু ওয়ান্টস টু সেভ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা মানি সেভ করতে চায় এই সমস্ত লোকরাই হচ্ছে ব্যাংকে গিয়ে কি করবে, টাকা ডিপোজিট করবে। আবার যাদের হচ্ছে টাকার দরকার আছে তারা কি করবে, ব্যাংক থেকে এই টাকাটা সংগ্রহ করবে। তাহলে আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, দেখো তো এখানে যদি আমরা একটু তোমাদের দেখাই যে কিভাবে আমরা এখানে কাজটা করি। এখানে বলা আছে যে who wants to save, যারা টাকা সেভ করতে চায়, who want to save money, যারা টাকা সেভ করতে চায় তাদেরকে আমরা বলতেছি এখানে ডিপোজিটরস। ডিপোজিটররা কি করবে, ডিপোজিট করবে, ডিপোজিট মানি কোথায় ডিপোজিট করবে, ব্যাংকে টাকাটা ডিপোজিট করবে। এবার ব্যাংক এই টাকাটা দিয়ে কি করবে, what does bank do? ব্যাংক এই টাকাটা প্রোভাইড করবে এই যে লোন হিসেবে কাদের, টু দা ক্রেডিটরস, যাদের টাকার দরকার। এখানে বলা আছে যে হু নিডস মানি, দেখো আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, হু নিডস মানি, যাদের টাকার প্রয়োজন তাদেরকে বলছে আমরা ক্রেডিটরস, যারা ব্যাংক থেকে কি করবে, লোনটাকে গ্রহণ করবে, এবং যাদের হচ্ছে কি টাকা সেভ করার প্রয়োজন তারা হচ্ছে ব্যাংকে টাকা ডিপোজিট করবে। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য ব্যাংক? তাহলে ব্যাংকের আসলে এখান থেকে উদ্দেশ্যটা কি? ব্যাংকের উদ্দেশ্যটা যদি আমরা এখানে একটু দেখি, ব্যাংক এই ক্রেডিটরদের কাছ থেকে, ব্যাংক ক্রেডিটরের কাছে হায়ার ইন্টারেস্ট চার্জ করে। ব্যাংক চার্জেস হায়ার ইন্টারেস্ট অন ক্রেডিটরস and bank pay to the depositors lower interest. Difference between higher interest and lower interest, this is the profit of a bank. তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যারা হচ্ছে কি পাবলিকদের হচ্ছে কি দেয়, ডিপোজিটের কাছ থেকে ফান্ড কালেক্ট করে, এবং হচ্ছে এটা হচ্ছে কি করে লোন প্রোভাইড করে ক্রেডিটরদের, এবং বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাংকিং সার্ভিস তারা প্রোভাইড করে থাকে, সাচ এজ দ্য মানি ট্রান্সফার, এটিএম কার্ড, এটসেট্রা, এ লট অফ থিংস হিয়ার। তারপর হচ্ছে তারা কি করবে, এই ডিপোজিটররা হচ্ছে ব্যাংকে টাকা ডিপোজিট করছে, এবং হচ্ছে ব্যাংক এই টাকাটা আবার হচ্ছে ক্রেডিটরদের হচ্ছে এই যে লোন হিসেবে দিচ্ছে, আবার ক্রেডিটরদের কাছ থেকে হায়ার ইন্টারেস্ট নিচ্ছে এবং নিয়ে হচ্ছে ডিপোজিটরকে
লোন রেট দিচ্ছে। This difference is the profit of a bank. Okay, bank আমরা জানলাম what is bank. Now we'll discuss about central bank. What is central bank? We know the central bank is the leader of all other bank. Central bank is the regulator of all other bank. Central bank is the king of all other bank. This is the guardian of all other bank. A central bank is a stated institution. বলা আছে central bank is stated. এটা একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান that usually has power to regulate commercial bank. You can see this is underlining point. This is very important. The stated institutions that usually has power to regulate commercial bank, যেটা সাধারণত commercial bank গুলিকে regulate করে থাকে, conduct notes and currency. তারা হচ্ছে কি করে থাকে, টাকা মুদ্রা এগুলি হচ্ছে ছাপানোর কাজ করে এবং হচ্ছে এগুলি প্রচলনের কাজ করে থাকে। রিজার্ভ কারেন্সি ভ্যালু, তারা কারেন্সি ভ্যালু গুলি যে দ্যাট মিন্স কারেন্সি ভ্যালু ইজ যে এক দেশের ডলারের বিপরীতে আমরা কত টাকা প্রোভাইড করতেছি, দিস ইজ দ্য কারেন্সি ভ্যালু। মেইনটেইন প্রাইস লেভেল স্টেবিলিটি, আমরা হচ্ছে প্রাইস লেভেল স্টেবিলিটি নিয়ে এখানে কাজ করব। প্রাইস লেভেল স্টেবিলিটি মানে কি, যে দাম স্তর স্থিতিশীল রাখা, যে কোনো জিনিসের দাম এখন কি ঊর্ধ্বগতি নাকি নিম্নগতি, ঠিক আছে, এই বিষয়গুলিকে আমরা বলি হচ্ছে মেইনটেইন প্রাইস লেভেল স্টেবিলিটি। তারপর বলা আছে ক্রেডিট কন্ট্রোল থ্রু মনিটারি পলিসি, এবং যদি প্রাইস লেভেল যদি এটা ফ্ল্যাকচুয়েট করে আপস এন্ড ডাউন করে, তাহলে মনিটারি পলিসি দ্বারা সেন্ট্রাল ব্যাংক এটাকে কন্ট্রোল করে থাকে। and act as a leader of financial service sector, এবং এই সেন্ট্রাল ব্যাংকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের লিডার হিসেবে কাজ করে থাকে। তো আগেই আমরা হচ্ছে বলেছি যে সেন্ট্রাল ব্যাংক ইজ a bank of a stated institution, is the leader of all other bank, and this bank conduct notes and currency and regulate all the commercial bank and control credit control and does so many work. So this is the central bank. The name of central bank in Bangladesh is Bangladesh Bank. That's why Bangladesh Bank is established in 1972 December. Though as an independent country, it is established 1971. ওকে, তাহলে আমরা জানলাম যে বাংলাদেশ ব্যাংক যদিও 1972 সালের 16 ডিসেম্বর এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু একটা স্বাধীন দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক থাকবে না, তাই একটা অর্ডিন্যান্স অনুযায়ী পরবর্তীতে এটা 1971 সালের 16 ডিসেম্বর থেকে প্রতিষ্ঠাকাল বা যাত্রাকাল শুরু হয়। তাহলে আমরা জানলাম কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখান থেকে আমি যদি কয়েকটা ক্রিয়েটিভ কোশ্চেন যদি আমি এখান থেকে বলি যে হুইচ ইজ দ্য leader of the financial sector? Central bank is the leader of financial sector. Who control money supply? Central bank control money supply. Who regulate commercial bank? Central bank regulate commercial bank. Which bank conduct notes and currency? Central bank conduct notes and currency. Okay. Now go to the next topic. This is the very important. What is credit control? Credit control is a system. Actually, this is the system used by central bank. এটা আসলে only কেন্দ্রীয় ব্যাংক, only central bank এটা ইউজ করে থাকে, বাংলাদেশ ব্যাংক এটা ইউজ করে থাকে। কেন ইউজ করে থাকে? To make sure stability of money supply in the economy. The economy তে মানি সাপ্লাই কি পরিমাণে আছে সেটাকে কন্ট্রোল করার জন্য সাধারণত ক্রেডিট কন্ট্রোল করে থাকে। Suppose we are passing very critical moment due to the করোনার কারণে আমরা যে একটা ক্রিটিক্যাল মোমেন্ট হচ্ছে পাস করছি। এজ এ রেজাল্ট অনেক পাবলিক কিন্তু এমপ্লয়মেন্ট হারাচ্ছে, চাকরি হারাচ্ছে, অনেকেই চাকরি পাচ্ছে না, ব্যবসা বাণিজ্য বন্ধ। ফলে কিন্তু হচ্ছে কি মানুষের হাতে টাকার পরিমাণ কিন্তু মানি সাপ্লাই কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে এখন সেন্ট্রাল ব্যাংকের কাজটা কি? এখন সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে এই মনিটারি পলিসি আর ক্রেডিট পলিসি অ্যাপ্লাই করা। এই ক্রেডিট পলিসি অ্যাপ্লাই করে হচ্ছে পাবলিকের হাতে হচ্ছে কি করতে হবে, এমন কিছু পলিসি অ্যাপ্লাই করতে হবে যাতে করে পাবলিকের হাতে হচ্ছে কি মানি সাপ্লাইটা হচ্ছে বেড়ে যায়, ইনক্রিজ করে। তো এই পাবলিকের হাতে মানি সাপ্লাইটা ইনক্রিজ করার জন্য তিনটা স্টেজটাকে আমরা এখানে কনসিডার করে থাকি। দেয়ার আর থ্রি মেজর স্টেপস। Bangladesh Bank passes money to the commercial bank and commercial bank passes money to the public or market. There are the three steps. এই তিনটে স্টেপে generally credit control হয়ে থাকে। তো
So why we control credit? This is the very important credit control. So why this is the very important? To maintain stability in internal price level. যে within a country, the price level of any product within a purchasing power, যদি purchasing power এর মধ্যে থাকে তখন তাকে বলি আমরা এটাকে price stability. But in this situation, price stability is not possible because প্রত্যেকটা জিনিসের দাম is কি বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে due to critical moment. To attain stability in the exchange rate dollar against or euro against কিন্তু টাকার পরিমাণ হচ্ছে হ্রাস পাচ্ছে. This is the stability in the exchange rate, and this is the stability in the exchange rate. যদি হচ্ছে এগুলি বেড়ে যায় তখন হচ্ছে এটা কি করা মনিটারি পলিসির দ্বারা এটাকে আবার মেইনটেইন করা হয়. To stabilize money market of the country, যে মানি মার্কেটটাকে কিভাবে স্টেবল করা যায়, we know the বাংলাদেশের শেয়ার মার্কেট হচ্ছে very fluctuation. এটা হচ্ছে প্রাইস অনেক ফ্ল্যাকচুয়েট করে, এটাকে প্রাইস যাতে বেশি ফ্ল্যাকচুয়েট না করে তার জন্য হচ্ছে কি মনিটারি পলিসি অ্যাপ্লাই করা. To eliminate business cycle inflation and deflation by controlling supply of credit, বলা হচ্ছে যদি ইনফ্লেশন থাকে মার্কেটে আর যদি হচ্ছে কি ডিপ্রেশন থাকে তখন এই জিনিসগুলিকে আমরা এই মনিটারি পলিসি আর ক্রেডিট কন্ট্রোলের মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করে থাকি. To maximize income, employ and output in the country, ইনকামটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, এমপ্লয়মেন্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য, আউটপুট এবং প্রোডাকশন গুলিকে ইনক্রিজ করার জন্য আমরা এই ক্রেডিট কন্ট্রোলটা ব্যবহার করে থাকি. To meet the financial requirement of an economy not only during normal times but also during the emergency era. সাধারণত ক্রেডিট কন্ট্রোলটা নর্মাল টাইমে খুব একটা ব্যবহার করা হয় না, সাধারণত যুদ্ধ অথবা ইমার্জেন্সি কোনো ব্যবহার করা হয়. You know very well that Bangladesh is passing, not only Bangladesh, the world is passing the very emergency situation. So on an emergency, Bangladesh has taken the credit control policy. You know, we'll discuss it later. To help the economic growth of a country within a specific period of time, যে যদি কোনো দেশের ইকোনমিক প্রবৃদ্ধির কারণে within a specific period of time একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইকোনমিক গ্রোথটা হচ্ছে কেমন হচ্ছে সেই জিনিসটাকে কিন্তু এখানে আমরা ইকোনমিক গ্রোথটাকে হেল্প করতে পারি কিসের মাধ্যমে? with the help of the credit control policy. How can a central bank control credit? আসলে কিভাবে এই সেন্ট্রাল ব্যাংকগুলি ক্রেডিট কন্ট্রোল করে আমরা সেটা একটু জানি. There are two methods. You have to remind, তোমাদের মনে রাখতে হবে, there is two method. One is quantitative or general method. Quantitative method. There are three category of quantitative method: bank rate policy, open market operation, and variable reserve ratio. Okay, there is two types of credit control. One is quantitative method, second one is qualitative method. Quantitative method can be classified by three parts: bank rate policy, open market operation, variable reserve ratio, and another portion rationing of credit or credit rationing, direct action, moral persuasion, regulation of customer credit, fixation of margin requirements. So at first we will discuss about bank rate policy. What is the bank rate policy? This is the very important. The maximum সময়ে সিকিউ গুলি ক্রিয়েটিভ কোশ্চেন গুলি ব্যাংক রেট পলিসি or quantitative method থেকে হয়ে থাকে. So quantitative method is so much important for you. Bank rate policy. The interest rate at which the central bank lends to commercial banks is called bank rate. অর্থাৎ যদি আমরা বলি যে সুদের হারে কমার্শিয়াল ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লোন কালেক্ট করে সেই সুদের হারটাকে আমরা বলি হচ্ছে ব্যাংক রেট. আবারও বলছি যে আমরা মাঝে মাঝে জানি যে কমার্শিয়াল ব্যাংকগুলি যখন ক্রাইসিসে থাকে তখন কমার্শিয়াল ব্যাংকগুলি কি করে থাকে? কমার্শিয়াল ব্যাংকগুলি এই সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন কালেক্ট করে থাকে. সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে যখন এই লোনগুলি কালেক্ট করে থাকে তখন এই লোনগুলির জন্য একটা ইন্টারেস্ট চার্জ করা হয়. তখন সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলির উপর যে ইন্টারেস্টটা চার্জ করে সেই ইন্টারেস্টটাকে বলা হচ্ছে আমাদের ব্যাংক রেট. তো এই ব্যাংক রেটটাকে ইনক্রিজ অর ডিক্রিজ করে আমাদের মার্কেটের মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করা হয়. সো এটাকে বলা হচ্ছে ব্যাংক রেট পলিসি. এছাড়াও
Bank rate is the rate at which the central bank will rediscount bill of exchange or promissory notes on approved securities. বলা হচ্ছে যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলি অর সেন্ট্রাল ব্যাংকগুলি বিলস গুলি ডিসকাউন্টিং করে থাকে, এই বিলস গুলি ডিসকাউন্টিং যে হারে করে থাকে তাকে বলি হচ্ছে আমরা ব্যাংক রেট। এই ব্যাংক রেটটাকেও এই রেটটাকেও ইনক্রিজ ডিক্রিজ করে আমরা কি করে থাকি, মানি সাপ্লাই করে থাকি। Bank rate is also known as discounting rate. Sometimes it is called the discounting rate. Okay. Sometimes there may be more volume of credit in the economy. This will lead to higher prices, higher wages, and unusual economic activities. Then the central bank may rise up the bank rate. With the rise in the bank rate, the market rate will also go up. This will restrict new investment or expansion or replacement. The ultimate result is that the price will fall due to the reduction in the volume of credit lowered. If we see the discussion, how bank rate affect increase or decreases money supply. BB, that means Bangladesh Bank increases bank rate. If the Bangladesh Bank increases bank rate, what will happen? কমার্শিয়াল ব্যাংকের কাছে যখন টাকাটা যাবে, কমার্শিয়াল ব্যাংক ফেসেস ডিক্রিজেস মানি সাপ্লাই, তখন কমার্শিয়াল ব্যাংকের মানি সাপ্লাই ডিক্রিজ করবে। On the other hand, if বাংলাদেশ ব্যাংক ডিক্রিজেস ব্যাংক রেট, যদি বাংলাদেশ ব্যাংক রেটটাকে ডিক্রিজ করে থাকে, তখন কমার্শিয়াল ব্যাংকের ইনক্রিজেস মানি সাপ্লাই, তখন কমার্শিয়াল ব্যাংকের মানি সাপ্লাই ইনক্রিজ করবে, এবং এই টোটাল এফেক্ট পড়বে হচ্ছে কোথায় গিয়ে, পাবলিকের কাছে গিয়ে। Again, repeat it. বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংক রেটটাকে বাড়িয়ে দিবে, যখন ব্যাংক রেটটা বাড়বে অর্থাৎ সুদের হারটাকে যখন বাড়িয়ে দিবে, তখন এই কমার্শিয়াল ব্যাংকগুলি এই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আর বেশি লোন নিতে পারবে না। They cannot provide more loan, তারা বেশি লোন প্রোভাইড করতে পারবে না due to higher interest. As a result, central bank cannot be able to provide to the public loan. তখন এই কমার্শিয়াল ব্যাংকগুলি পাবলিকের কাছে আর লোন দিতে পারবে না। এর রেজাল্ট পাবলিকের কাছে কিন্তু হচ্ছে মানি সাপ্লাইটা ডিক্রিজ করবে, অর্থাৎ পাবলিকের কাছে আর হচ্ছে টাকা থাকবে না। পাবলিকের কাছে যখন হচ্ছে টাকা থাকবে না, মানি সাপ্লাই যখন ডিক্রিজ করবে, তখন সে হচ্ছে বাজারে যাবে, কিন্তু জিনিসপত্রের পেছনে বেশি পরিমাণ জিনিস কিনতে পারবে না, ফলে জিনিসপত্রের দাম কিন্তু আলটিমেটলি ডিক্রিজ করবে। আবার যদি দেখি যে বাংলাদেশ ব্যাংক ডিক্রিজেস ব্যাংক রেট, যখন বাংলাদেশ ব্যাংক রেট অর্থাৎ লোনের সুদের হারটাকে যখন হচ্ছে ডিক্রিজ করবে, তখন কমার্শিয়াল ব্যাংকগুলি ইন্টেনশনালি বেশি পরিমাণ টাকা লোন নিবে কার কাছ থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। এবার যেহেতু কমার্শিয়াল ব্যাংকে বেশি পরিমাণ লোন আছে, এখন লোন দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তখন এই কমার্শিয়াল ব্যাংকগুলি কিন্তু পাবলিককে বেশি পরিমাণ লোন দিতে পারবে। যেহেতু পাবলিককে বেশি পরিমাণ তারা লোন দিতে পারবে, তখন হচ্ছে মানি সাপ্লাই কিন্তু পাবলিকের কাছে বেড়ে যাবে, তখন কিন্তু পাবলিকের কাছে মানি সাপ্লাইটা বেড়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ ব্যাংক রেট ইনক্রিজ অর ডিক্রিজ করার মধ্য দিয়ে কিন্তু এইটা কন্ট্রোল করে থাকে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন রেফার্স টু পারচেজ এন্ড সেলস অফ সিকিউরিটি। দেখো আমি এখানে কিন্তু একটু ডিফারেন্ট কালার করে রেখেছি তোমাদের বোঝার জন্য, শুধুমাত্র এটাই জানবো যে পারচেজ এন্ড সেলস অফ সিকিউরিটিজ, হুইচ আর দ্য সিকিউরিটিজ, শেয়ারস, বন্ড, ডিবেঞ্চার এটসেট্রা। যখন ওপেন মার্কেট থেকে সেন্ট্রাল ব্যাংক এই শেয়ারস, বন্ড, সিকিউরিটিজ গুলি পারচেজ করে নেয়, তখন কিন্তু হচ্ছে কি পাবলিকের হাতে টাকা চলে যায়। আবার যখন এগুলি পাবলিকের কাছে সেল করে, তখন কিন্তু পাবলিকের হাত থেকে টাকাটা আবার বাংলাদেশ ব্যাংকের কাছে চলে আসে। আমরা একটু দেখি, when commercial bank passes more reserve for the credit expansion purpose, the central bank will sell securities in the market. The buyers will pay the central bank with checks drawn on their own banks. As a result, the reserve of this bank will fall, and this will reduce their credit operations. How operations affect? We see this is the again Bangladesh Bank sales shares and bond securities. কাদের কাছে সেল করে?
কমার্শিয়াল ব্যাংকের কাছে সেল করবে। যখন বাংলাদেশ ব্যাংক শেয়ার বন্ড সিকিউরিটিজ কমার্শিয়াল ব্যাংকের কাছে সেল করবে তখন ক্যাশ টাকা চলে যাবে কার কাছে? বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যাবে। তখন কমার্শিয়াল ব্যাংকের ম্যাক্সিমাম ক্যাশ চলে যাবে বাংলাদেশ ব্যাংকে। তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক আর লোন প্রোভাইড করতে পারবে না, কারণ হচ্ছে কি তার মানি সাপ্লাইটা ডিক্রিজ করবে। তখন হচ্ছে কি করবে? মানি সাপ্লাইটা এই কমার্শিয়াল ব্যাংকগুলি মানি সাপ্লাই ডিক্রিজ করবে, কারণ ম্যাক্সিমাম ক্যাশটা, কারণ তার কাছে এখন আছে কি শেয়ার বন্ড এন্ড ডিবেঞ্চার, কিন্তু সে ক্যাশ টাকা দিয়েছে কাকে? বাংলাদেশ ব্যাংকে। এজ এ রেজাল্ট ক্যাশ গোস টু বাংলাদেশ ব্যাংক, অনলি সিকিউরিটিজ রিজার্ভ আছে কার কাছে? সেন্ট্রাল ব্যাংক, বাট সে পাবলিকের কাছে কখনো সিকিউরিটি দিতে পারবে না। ফলে হচ্ছে ইকোনমিতে মানি সাপ্লাইটা কি করবে? ডিক্রিজ করবে। এগেইন যদি আমরা দেখি when বাংলাদেশ ব্যাংক buys shares bond and security, যখন এই বাংলাদেশ ব্যাংক এগেইন এই শেয়ারগুলি বাই করবে, যখন তারা দেখবে ইকোনমিতে ব্যাপক পরিমাণ হচ্ছে কি ক্রাইসিস দেখা দিচ্ছে, তখন হচ্ছে তারা এগুলি হচ্ছে বাই করবে। কোনগুলি? ওই শেয়ারগুলি হচ্ছে তারা আবার হচ্ছে ক্রয় করে নেবে। কার কাছ থেকে? সিমিলারলি আবার তারা হচ্ছে এই কমার্শিয়াল ব্যাংকগুলির কাছ থেকে পারচেজ করে নেবে। যদি কমার্শিয়াল ব্যাংকের কাছে পারচেজ করে নেয় তাহলে এবার এই সেন্ট্রাল ব্যাংক এখানে ক্যাশ টাকা দিবে। এবার তার কাছ থেকে এই কমার্শিয়াল ব্যাংকগুলি কিন্তু শেয়ার বন্ড সিকিউরিটি গুলি বাংলাদেশ ব্যাংকে দিবে। ফলে ক্যাশ টাকা চলে আসলো কার কাছে? কমার্শিয়াল ব্যাংকের কাছে। এবার কমার্শিয়াল ব্যাংক কি করবে? কমার্শিয়াল ব্যাংকের তখন হচ্ছে মানি সাপ্লাইটা কি করবে? এখানে মানি সাপ্লাইটা হচ্ছে বেড়ে যাবে, এটা ইনক্রিজ হবে, মানি সাপ্লাইটা এখানে ইনক্রিজ করবে। এজ এ রেজাল্ট ইকোনমি হচ্ছে আবার ইনক্রিজ করবে। ভেরিয়েবল রিজার্ভ রেশিও. Variable reserve ratio, this is the one of the important topic. The central bank can control volume of credit by varying cash reserve ratio whenever necessary. আমরা জানি যে যে কোনো ধরনের কমার্শিয়াল ব্যাংক যখন লিস্টেড হয় তখন 400 করোড় টাকা দিয়ে লিস্টেড হতে হয়, এবং যখন তারা লিস্টেড হয় তখন এরকম কিছু ক্যাশ টাকা অলওয়েজ কমার্শিয়াল ব্যাংকে অলওয়েজ রিজার্ভ রাখতে হয় কার কাছে? এই সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে রিজার্ভ রাখতে হয়। কত পার্সেন্ট বলা আছে? 4% স্টিল নাও। ফর করোনা ক্রাইসিসের এই মোমেন্টে অলরেডি বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার্ড 4% সিআরআর এন্ড এসএলআর 13%। টোটাল এই 4%, 13%, 17% অলওয়েজ এটা হচ্ছে কি করবে? এটা সেন্ট্রাল ব্যাংক হচ্ছে তার কাছে রেখে দিবে এই যে রিজার্ভ হিসাবে। এটা ভেরি রিসেন্ট ইনফরমেশন। এর আগে ছিল এটা 5%, এটা এপ্রিলে 4% হয়েছে, শুধুমাত্র হচ্ছে ডিউ টু দ্য আনফেভারেবল কন্ডিশন অফ কোভিড-19 এর কারণে। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক অলরেডি কিন্তু ডিক্লেয়ার করেছে কিসের কারণে? মানি সাপ্লাই বাড়ানোর জন্য। বিকজ পাবলিকের কাছে যেহেতু হচ্ছে টাকা নেই, আগে ছিল 5%, আগে যেহেতু 5% ছিল তার মানে বুঝতে হবে কি আগে মানি সাপ্লাই বেশি ছিল। মানি সাপ্লাই, তাহলে এখন মানি সাপ্লাইটাকে আরো বাড়ানোর জন্য এবার হচ্ছে কি করা হলো? এটা 4% করা হলো। তো 4% যদি 4% এর ফলে হচ্ছে কি আরো বেশি কিন্তু এখান থেকে আমরা কি করতে পারবো? মানি সাপ্লাই করতে পারবো। আমরা একটু দেখি চার্টের মাধ্যমে ক্যাশ রিজার্ভ রেশিও কিভাবে কাজ করে, ইনক্রিজ ডিক্রিজ। দিস ইজ দ্য বাংলাদেশ ব্যাংক, দিস ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক, দিস ইজ দ্য ইকোনমি। যখন বাংলাদেশ ব্যাংক ইনক্রিজেস রিজার্ভ, যখন এই রিজার্ভটা ইনক্রিজ করবে তখন হচ্ছে মোর ক্যাশ রিজার্ভ বাই বিবি, তখন মোর ক্যাশ রিজার্ভ হবে কি বাংলাদেশ ব্যাংকের কাছে? বেশি রিজার্ভ থাকবে। ফলে এর ক্রেডিটেবিলিটি ডিক্রিজ করবে। কার? কমার্শিয়াল ব্যাংকগুলির ক্রেডিটেবিলিটি ডিক্রিজ করবে। ফলে ইকোনমিতে হচ্ছে কি মানি সাপ্লাইটা ডিক্রিজ করবে। আমি আবারও বলছি, যখন বাংলাদেশ ব্যাংক এই রিজার্ভ রেশিওটা ইনক্রিজ করবে তখন ম্যাক্সিমাম টাকা বেশি পরিমাণে রিজার্ভ থাকবে কার কাছে? বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ থাকে। তো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যদি রিজার্ভ থাকে সেটা দিয়ে খুব একটা কাজ হবে না। সো এবার আমরা দেখি ক্রেডিটেবিলিটি ডিক্রিজেস। এবার হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলি হচ্ছে কি করবে? কমার্শিয়াল ব্যাংকগুলি যেহেতু বেশি পরিমাণ টাকা দিয়ে দিবে ফলে তাদের ঋণ দান ক্ষমতা হ্রাস পাবে, যারা বেশি পরিমাণ ঋণ দিতে পারবে না। ফলে কি ঘটবে? ইকোনমিতে মানি সাপ্লাইটা কি করবে? ডিক্রিজ করবে। এই কারণে পাবলিকের কাছে হচ্ছে মানি সাপ্লাই মানে টাকা থাকবে না। রিভার্সলি যদি আমরা একটু দেখি, ডিক্রিজেস রিজার্ভ রেশিও, যদি এবার এই রিজার্ভ রেশিওটাকে ডিক্রিজ করা হয় তাহলে লেস রিজার্ভ রেশিও বাই বিবি, তাহলে বাংলাদেশ ব্যাংকের কাছে কম রিজার্ভ থাকবে। তাহলে এই টাকাটা থাকবে কার কাছে?
কমার্শিয়াল ব্যাংকগুলির কাছে থাকবে, তখন কমার্শিয়াল ব্যাংকগুলির এই ক্রেডিটেবিলিটিটা ইনক্রিজ করবে এবং মানি সাপ্লাইটা হচ্ছে এখানে হচ্ছে কি করবে, মানি সাপ্লাইটা হচ্ছে এখানে ইনক্রিজ করবে, ফলে ইকোনমিতে টাকা চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রিজার্ভ রেশিও ইনক্রিজ অর ডিক্রিজ করার মধ্য দিয়ে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। নাও কোয়ালিটেটিভ অর সিলেক্টিভ মেথড। Number 1, rationing of credit. Credit rationing. This is the allotment. বরাদ্দ করে দেওয়া কোন একটা নির্দিষ্ট কারণে বা কোন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে বা কোন একটা নির্দিষ্ট খাত ওয়াইজ এটাকে ফিক্স করে দেওয়া। যেমন বাংলাদেশ সরকার কৃষি ক্ষেত্রে বলল যে 40% লোন দিতে হবে, তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলি যে পরিমাণ টাকা লোন দিতে পারে তার 40% যদি ফিক্স করে দেওয়া হয়, তখন এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ক্রেডিট রেশনিং। Okay, the rationing of credit means that the central bank puts restriction on accommodation for credit. যখন হচ্ছে কোনো কিছুর জন্য রেস্ট্রিক্ট করে দিবে যে সম্পূর্ণ একটা নির্দিষ্ট খাতকে দিতে পারবে না বা বিভিন্ন জায়গায় দিতে পারবে না, একটা নির্দিষ্ট খাতকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী দিতে হবে, তখন তাকে বলি হচ্ছে আমরা রেশনিং। The credit rationing is ration and such as it will not be available as a general rules. এটা জেনারেল রুল অনুযায়ী হবে না, ঠিক আছে, এটা পাবলিকলি হবে না, এটা নির্দিষ্ট কোনো একটা খাতকে বা নির্দিষ্ট কোনো একটা সোর্সকে দিতে হবে। This is the limit করে দেওয়া। Here the central bank limit the amount of credit for each applicant, এবং প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্ট বা প্রত্যেকটা সেক্টরের জন্য এটাকে লিমিট করে দেওয়া। This is the limiting process. Now direct action. Direct action যখন কোনো হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলি এই কমার্শিয়াল ব্যাংকগুলি যখন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কোন রুলস ভায়োলেট করবে, তখন তার এগেইনস্টে ডিরেক্টলি অ্যাকশনে যায়। কিভাবে? সাম অফ দ্য কমার্শিয়াল ব্যাংক কন্ডাক্ট দেয়ার অ্যাক্টিভিটিস এগেইনস্ট দ্য ইনস্ট্রাকশন অ্যাজ laid down by the central bank. Direct action means that the central bank will penalize those banks by charging penalty rates offered above the official discount ratio. তো যখন হচ্ছে তারা কোন ধরনের হচ্ছে কিসে যাচ্ছে, ভায়োলেট করতেছে, রুল যখন ভায়োলেট করে তখন ডিরেক্ট তার লাইসেন্স, ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিতে পারে, ব্যাংকে হচ্ছে লিস্টেড বা শিডিউল হচ্ছে বন্ধ করে দিতে পারে, বা ব্যাংকে বিভিন্ন ধরনের হচ্ছে নোটিশ দিতে পারে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলিকে আমরা বলতেছি হচ্ছে লিগ্যাল অ্যাকশন। নাম্বার 2 হচ্ছে মোরাল সুয়েশন। মোরাল সুয়েশন আর মোরাল পারসুয়েশন বলা হয়। দিস রেফার্স টু দ্য central bank's policy of persuading commercial banks the commercial banks to conduct their business in particular way. তো বলা আছে moral persuasion, that means যে যখন হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলি কোন ধরনের হচ্ছে নীতির বা কোন ধরনের হচ্ছে জটিলতা অন ইমার্জেন্সির ক্ষেত্রে যখন হচ্ছে কোন কাউকে হেল্প করার প্রয়োজন পড়ে, কাউকে হচ্ছে লোন দেওয়ার প্রয়োজন পড়ে, তখন এই বিষয়টাকে বলা হচ্ছে moral persuasion. This is not the important issue. Now, number 4, regulation of customer credit. Customer credit দ্বারা হচ্ছে ক্রেডিট কন্ট্রোল করা যায়। রেগুলেশন অফ কাস্টমার ক্রেডিট, যখন কোনো কাস্টমারের উপর বা কাস্টমারের লোনের উপর যখন হচ্ছে কি করা হয়, তার পারচেজিং অর সেলের হচ্ছে একটা লিমিট করে দেওয়া হয়। ফর এক্সাম্পল, যে কাস্টমার ক্রেডিট ইজ দ্য ক্রেডিট থ্রু দ্য পারচেজ অ্যান্ড সেলস অফ কাস্টমার ডিউরেবল গুডস লাইক কার্ডস, টিভি এক্সেট্রা। যখন কাস্টমারদের কোন ধরনের লোনের ক্ষেত্রে আমরা ফিক্স করে দিব, সাপোজ কাউকে আমি একটা কার কেনার জন্য হচ্ছে লোন প্রোভাইড করব, একটা কারের দাম সাপোজ 50 লাখ টাকা, আমি বললাম যে তোমার 30% থাকতে হবে, তো 50 লাখ টাকার 30% থাকতে হবে। যদি 50% এই 30% তোমার থাকে, দেন ইউ ক্যান সাবমিট ফর লোন আর অ্যালাবেল ফর লোন, আর যদি এই 30% না থাকে তুমি কিন্তু লোনের জন্য অ্যালাবেল না। যদি আমি এটাকে আরো বাড়িয়ে 40% করে দিই, তুমি হচ্ছে কি আরো রেস্ট্রিকশন হয়ে গেল। তো এইভাবে রেগুলেশন করে কিন্তু কাস্টমার ক্রেডিটটাকে কন্ট্রোল করা যায়। অর্থাৎ ডাউন পেমেন্ট যেটাকে আমরা বলে থাকি, যে ফ্ল্যাট পারচেজের ক্ষেত্রে যদি 1 কোটি টাকার একটা ফ্ল্যাট যদি আমরা পারচেজ করতে যাই, তবে 30% যদি আমাকে ডাউন পেমেন্ট যদি প্রোভাইড করতে হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে কি রেগুলেশন অফ কাস্টমার্স ক্রেডিট। ফিক্সেশন অফ মার্জিন রিকোয়ারমেন্ট। ফিক্সেশন অফ মার্জিন রিকোয়ারমেন্টস হচ্ছে যে যদি লোনের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা একটা মার্জিন রিকোয়ারমেন্ট গুলিকে হচ্ছে ফিক্স করে দেই, যে কি ফিক্স করে দিব মার্জিন রিকোয়ারমেন্ট, যখন আমরা লোন নেই তখন আমাকে জানি হচ্ছে কি করা হয়, আমাকে একটা
নির্দিষ্ট পরিমাণ টাকা লোনের জন্য কিন্তু তার এগেইনস্টে কিন্তু আমাকে ডিপোজিট রাখতে হয়, সিকিউরিটি রাখতে হয়। যদি লোনের এগেইনস্টে সিকিউরিটি যদি হচ্ছে আগের থেকে আমাকে বেশি রাখতে হয়, ফর এক্সাম্পল আমি 1 কোটি টাকার একটা ফ্ল্যাট পারচেজ করব, 1 কোটি টাকার একটা ফ্ল্যাটের জন্য আমাকে মনে করো একটা ফ্ল্যাট তার কাছে ডিপোজিট অর সিকিউরিটি বা মর্গেজ রাখতে হচ্ছে। তো আগের থেকে যদি হচ্ছে কি একটা ফ্ল্যাটের দাম ধরে নাও 50 লাখ টাকা আর হচ্ছে 40 লাখ টাকা, যদি তারা এখন সেটাকে হচ্ছে কি ডাবল করে দেয় অথবা ট্রিপল করে দেয় যে তোমাকে হচ্ছে একটা দিয়ে হবে না, তোমাকে 2টা রাখতে হবে বা 3টা রাখতে হবে, এইভাবে কিন্তু হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্ট ফিক্সেশন করে কিন্তু হচ্ছে আমার ক্রেডিট কন্ট্রোলটা কি করা যায়, কন্ট্রোল করা যায়। From this discussion there is some creative type questions we find out. Number 1, allotment of at least 20% of loan, এটা লোন হবে, to the countries SME has been directed. তাহলে এখানে 20% কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে, লোনের 20% ফিক্স করে দেওয়া হয়েছে। যদি এসএমই লোনের 20% ফিক্স করে দেওয়া হয় তখন আমরা বলছিলাম যদি ফিক্স করে দেওয়া হয় তখন সেটা কোন ধরনের পলিসি হবে, তাহলে দিস ইজ দা রেশনিং, ক্রেডিট রেশনিং। Number 2, ABC Bank has been ordered to pay a fine of টাকা 10 লাখ। ABC কোম্পানি ফাইন করেছে, যদি এটা ফাইন করে ফর ভায়োলেটিং রুল, যদি ভায়োলেটিং করে তখন আমরা তাকে বলছি কি ডিরেক্ট অ্যাকশন, যে ডিরেক্টলি তাকে হচ্ছে ফাইন করা হচ্ছে। কেন? কারণ সে হচ্ছে রুলটাকে ভায়োলেট করেছিল। নাম্বার 3 বলা আছে যে বাংলাদেশ ব্যাংক ক্যাশ ডিপোজিট হ্যাজ বিন ডিক্রিজেস ফ্রম 5% টু 5.5% টু 5%, যে বাংলাদেশ ব্যাংক এবার হচ্ছে কি করলো 5.5% থেকে আমার হচ্ছে কি ক্যাশ ডিপোজিটটাকে 5% করে দিল। ক্যাশ ডিপোজিট যদি 5% করে দেয় তাহলে ক্যাশ ডিপোজিট, দিস ইজ দ্য কি ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও আগে ছিল 5.5%, এবার হচ্ছে কত 5%। যেহেতু হচ্ছে এখানে রিজার্ভের ডিপোজিটের কথা বলা আছে, দিস ইজ দ্য কি ক্যাশ রিজার্ভ রেশিওর কথা বলা আছে এখানে। তার মানে এখানে হচ্ছে এই পলিসিটার নাম হচ্ছে কি ক্যাশ রিজার্ভ রেশিও। নাম্বার 4, the central bank buys first class bond and securities directly from market, যে কেন্দ্রীয় ব্যাংক যদি সরাসরি এই সিকিউরিটিজ গুলি হচ্ছে পারচেজ করে নেয়। সিকিউরিটি পারচেজ আমরা পড়েছিলাম কোথায়, ওপেন মার্কেট অপারেশন ক্ষেত্রে। তাহলে ওপেন মার্কেটের ক্ষেত্রে বলেছিলাম কি শেয়ার বন্ড এগুলি হচ্ছে পারচেজ করবে অথবা সেল করবে। তাহলে এখানে পারচেজের কথা বলেছে, তার মানে এটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। নাম্বার 5, দেখো এখানে যদি আমরা দেখি বলা আছে স্পেসিফাই অ্যান ইন্টারেস্ট রেট অন 5% ইনস্টেড অফ 5.5% অন লোন প্রোভাইডেড। তাহলে ইন্টারেস্ট রেট আগে ছিল 5%, এখন হচ্ছে তার পরিবর্তে কত 5.5%। তার মানে ব্যাংক রেট হচ্ছে কি করেছে যে 5.5% এর পরিবর্তে এখন 5% করেছে। দিস ইজ দা ব্যাংক রেট। ইন্টারেস্ট রেট যখন ইনক্রিজ অর ডিক্রিজ করা হয় তখন তাকে বলি হচ্ছে আমরা ব্যাংক রেট। তাহলে এই টাইপস ক্রিয়েটিভ কোশ্চেন কিন্তু হচ্ছে আমাদের থাকবে, এইভাবে কিন্তু সলভ করে আমাদের হচ্ছে সি এবং ডি লিখতে হবে। Now another topic, clearing house. What is clearing house? Clearing house is a system where the listed banks settle their interbank transaction by central bank management. যে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর বলতে আমরা বুঝি যে বাংলাদেশের অসংখ্য ব্যাংক আছে এবং ব্যাংকের হচ্ছে কি অনেকগুলি শাখা আছে, সেই শাখার মধ্যে দিয়ে একটা ব্যাংক যখন আরেকটা ব্যাংকের চেক যখন হচ্ছে কি করে সেটেল করে, তখন তারা নিজেরা সেটেল করতে পারে না, তখন কিন্তু এই ক্লিয়ারিং হাউস বা বাংলাদেশ ব্যাংকে যেতে হয়। তখন বাংলাদেশ ব্যাংক যে এই সেটেলমেন্ট গুলি করে থাকে যেখানে, সেই ব্যবস্থাটাকে আমরা বলি হচ্ছে ক্লিয়ারিং হাউস। তাহলে আমরা জানলাম যে ক্লিয়ারিং হাউসটাকে ব্যাচের মাধ্যমে হচ্ছে এটা কি করা হয়, কমপ্লিট করা হয়। ব্যাচ কি, হোয়াট ইজ দ্য ব্যাচ? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এটাকে বলা হচ্ছে ব্যাচ। তাহলে ব্যাচ এটা সেটেল করে থাকে, কি কি সেটেল করে থাকে, চেক সেটেল করে থাকে, তারা পে অর্ডার বা হচ্ছে কি ড্রাফট চেক করে থাকে, ব্যাংক ড্রাফট অথবা অ্যাজ ওয়েল অ্যাজ টিটি, এবং হচ্ছে কি টেলিগ্রামের মাধ্যমেও কিন্তু হচ্ছে টিটি বা টেলিগ্রামের মাধ্যমে যে হচ্ছে টাকাগুলি ট্রান্সফার করা হয় সেগুলিও কিন্তু তারা ক্লিয়ারিং করে থাকে। ক্লিয়ারিং হাউসের ক্ষেত্রে যদি আমরা বলি যে দিস ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক, দিস ইজ দ্য সেটেলমেন্ট হাউস, দিস ইজ দ্য কেন্দ্রীয় ব্যাংকের মধ্যেই একটা সিস্টেমটাকে বলা হচ্ছে একটা এই সেটেলমেন্টটাকে বলা হচ্ছে একটা ক্লিয়ারিং হাউস। যদিও কেন্দ্রীয় ব্যাংক একটা, কিন্তু ক্লিয়ারিং হাউস কিন্তু বাংলাদেশে আছে 13টা। এই 13টা ব্রাঞ্চের মধ্য দিয়ে কিন্তু এই ক্লিয়ারিং হাউসের 13টা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু তারা সেটেল করে থাকে। নাম্বার 1, এখানে একটা ব্যাংক আছে, সাপোজ এই ব্যাংকের অন্য একটা চেক আছে, এই চেকটা যখন সে বি ব্যাংকের কাছে দিবে তখন সে ডিরেক্টলি কিন্তু দিতে পারছে না, তখন সে এটা দিবে কোথায়, ক্লিয়ারিং হাউসে, এবং ক্লিয়ারিং হাউস তার হচ্ছে কি তার পাওনাটা বা তার হচ্ছে এটা হচ্ছে পরিশোধ করে দিবে, তার পেমেন্টটা দিয়ে দিবে। দিস ইজ দা প্রসেস অফ ক্লিয়ারিং হাউস।
দ্য ফিচার্স অফ ক্লিয়ারিং হাউস, ফিচার্স গুলি কি? সেটেল ইন্টারব্যাংক ট্রানজাকশন করে থাকে তারা, সেটেল রেগুলার ইন্টারব্যাংক ট্রানজাকশন, সেন্ট্রাল ব্যাংক সুপারভাইজ এন্ড কন্ট্রোল, সেন্ট্রাল ব্যাংক এটা সুপারভাইজ এবং কন্ট্রোল করে থাকে, ইউজিং ইলেকট্রনিক মেথড, কিভাবে কন্ট্রোল করে থাকে? ইলেকট্রনিক মেথডের মাধ্যমে তারা এটা কন্ট্রোল করে থাকে। কি কন্ট্রোল করে? ইনডেপনেস বাই ডেবিট এন্ড ক্রেডিট, যদি কারো দেনা পাওনা থাকে সেটা তারা এখানে নিষ্পত্তি করে থাকে। এন্ড চেকস আর স্টোরড, এবং এই চেকগুলি তারা 3 মান্থ 90 ডেজ তারা হচ্ছে স্টোর করে রাখে, যদি কারো কোনো কমপ্লেইন অথবা কোনো কোয়েরি থাকে চেকগুলি নিয়ে, তখন তারা 3 মান্থ 90 ডেজ এই চেকগুলি হচ্ছে তারা স্টোর করে থাকে। ক্লিয়ারিং হাউস প্রসেস, কিভাবে এই ক্লিয়ারিং হাউস গুলি হচ্ছে কাজ করে আমরা একটু দেখি। তো বাংলাদেশ ব্যাংক অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচ, দ্য ব্যাচ ইজ দ্য ফার্স্ট এভার ইলেকট্রনিক ক্লিয়ারিং হাউস অফ বাংলাদেশ। এই ব্যাচের মধ্য দিয়ে কিন্তু অটোমেটিক্যালি এটা কি হয়ে থাকে? লেনদেন হয়ে থাকে, ট্রানজাকশন হয়ে থাকে, দুইটা প্রসেসের মধ্য দিয়ে হয়ে থাকে। দ্য ফার্স্ট ওয়ান ইজ BACPS, মানে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, BACPS. Another is বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এটা হচ্ছে কিভাবে কাজ করে থাকে আমরা যদি একটু দেখি, যে BPS refers to the arrangement of made by the batch for the settlement of transaction cost the checks or other documents। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি? চেক or other documents। তাহলে চেক এবং আদার্স ডকুমেন্ট গুলি যারা হচ্ছে সেটেল করে থাকে সেই প্রসেসটাকে বলি হচ্ছে আমরা কি? BACPS। when a check from one bank is presented to another bank, যখন একটা ব্যাংকের চেক অন্য একটা ব্যাংকে প্রেজেন্ট করা হয়, the central bank arranged for rapid settlement of transaction such process, তখন এই সেন্ট্রাল ব্যাংক র্যাপিডলি এটা সেটেল করে থাকে। যেমন এখানে বলা আছে যে MICR চেক, পে ওয়ার্ডার, ব্যাংক ড্রাফট, গভর্নমেন্ট চেক, ব্যাংকার্স চেকস এটসেট্রা। তাহলে আমরা জানলাম BACPS এর মধ্য দিয়ে এই বিষয়গুলি হচ্ছে কুইকলি অর র্যাপিডলি ট্রানজাকশন হয়ে থাকে। এবার EFTN এর মধ্য দিয়ে কি হয়ে থাকে? যে EFT is the modern method of transferring money directly from one branch to another branch electronically, such as TT। TT গুলি যখন হচ্ছে আমরা কি করে থাকি? সেটেলমেন্ট করে থাকি, তখন কিন্তু হচ্ছে আমাদের আর এইটা দ্বারা হচ্ছে না, হ্যাঁ, তখন কিন্তু হচ্ছে আমাদের আবার BFTN এ আসতে হচ্ছে অথবা EFT তে আসতে হচ্ছে। Now this last topic, MICR check. What is the MICR check? MICR, that means magnetic ink character recognition. তো এখন আগে যে কোনো ধরনের হচ্ছে চেক প্রোভাইড করলে সেই চেকের কোনো সিকিউরিটি থাকতো না, বাট এখন ব্যাংকগুলি কিন্তু হচ্ছে এমন এক ধরনের চেক প্রোভাইড করে থাকে যেখানে একটা ম্যাগনেটিক ইঙ্ক দেওয়া থাকে। আমরা যদি একটু দেখি যে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার recognition is the line of numbers that appears to bottom of a check. The MICR line is group of the 3 numbers which are the check numbers, account numbers and bank router numbers. তো MICR এমন একটা চেক যে চেকে এই 3টা আর 4টা জিনিস এখানে থাকে। আমরা দেখতে পাচ্ছি চেক নাম্বার এখানে থাকে, মার্কিং করা থাকে, রাউটার নাম্বার থাকে, এখানে ব্রাঞ্চ নাম্বার থাকে, মার্কিং করা থাকে। তো এই জিনিসগুলি এখন ব্যাংক কিন্তু অটোমেটিক্যালি এখন নিজে কিন্তু মার্কিং করে আমাদের কাছে দিচ্ছে। তো এই ধরনের চেকগুলি যখন ব্যাংক আমাদের প্রোভাইড করে তখন তাকে বলা হচ্ছে MICR চেক। তো আমরা জানলাম যে স্টুডেন্ট, we have already completed our class. I stay at home, leave you and have to leave others. Thank you. যদি তোমাদের কোনো কোশ্চেনস থাকে তোমরা চ্যাট অপশনে গিয়ে আমাকে কোশ্চেনস করতে পারবা, আর আমার ফেসবুকে কমেন্টস করে হচ্ছে আমাকে জানাতে পারবা। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।